গুড মর্নিং চিলড্রেন। আজকে আমরা পড়ব আমাদের অ্যানুয়াল পরীক্ষার যে সিলেবাস আছে তার থেকে একটা কবিতা। কবিতাটার নাম আগামী, লিখেছেন বা কবি হলেন সুকান্ত ভট্টাচার্য। তাহলে আজকে থেকে কিন্তু মোটামুটিভাবে তোমাদের আমি অ্যানুয়াল পরীক্ষার সিলেবাস শুরু করে দিলাম, কারণ এই তোমাদের তো 1 ডিসেম্বর থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। 1 ডিসেম্বর থেকে বোধহয় 6 বা 7 ডিসেম্বর পর্যন্ত, কিন্তু বর্তমানে তোমাদের তো পরীক্ষা শুরু হচ্ছে সেই 15 ডিসেম্বর থেকে। সুতরাং আমরা বেশ কিছুদিন সময় পেয়েছি, আর যেহেতু সময় পেয়েছি সেহেতু তোমাদের অ্যানুয়াল পরীক্ষার সিলেবাসটাও শুরু করে দিলাম, কারণ অ্যানুয়ালে আমরা কতদূর কি সময় পাবো জানি না। যদিও অ্যানুয়াল পরীক্ষা অনেকটাই দেরি আছে, তাও সিলেবাসটা যতটা এগিয়ে রাখা যায় ততটাই ভালো আজকে। তাই জন্য, কারণ সেকেন্ড ডিউটির রিভিশন অনেকবারই হয়ে গেছে। সেকেন্ড ডিউটির সিলেবাস নিয়ে খুব একটা যে বিরাট কিছু নেই, রিভিশনও যেহেতু হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমি তোমাদের অ্যানুয়াল পরীক্ষার পড়াটা শুরু করে দিচ্ছি। আরেকবার বলে দিচ্ছি সেকেন্ড ডিউটির পরীক্ষাকে নিয়ে। সেকেন্ড ডিউটি পরীক্ষায় তোমাদের 50 মার্কসের পরীক্ষা হবে, 25 × 2 50। শুধুমাত্র এমসিকিউ থাকবে, অর্থাৎ 4টে করে অপশান থাকবে, তোমরা শুধু সঠিক অপশানে টিক চিহ্ন দেবে। সেকেন্ড ডিউটিতে কোনো রকম পেন পেপারের অপশান থাকবে না। তাহলে এই হচ্ছে মোটামুটি সেকেন্ড ডিউটি টেস্টের তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশান। প্রত্যেক দিনই বলছি, সেরকমভাবে আজকেও বললাম। আশা করি তোমরা ভুল হবে না। চলো এবার চলে আসি আমরা আমাদের অ্যানুয়াল সিলেবাসে। তোমরা গতকালই মোস্ট প্রবলি তোমরা বোধহয় একটা পোস্ট পেয়েছো। সেই পোস্টে আমি তোমাদের ক্লাস 8-এর যে সিলেবাসটা আমি একবার কিন্তু দিয়েছি, তোমাদের ক্লাস 8-এর সিলেবাস। যেহেতু ক্লাস 8-এর সিলেবাস আমি প্রপার সিলেবাসটা তোমাদেরকে দিয়েছি, অর্থাৎ অ্যানুয়ালের সিলেবাস, তার সেই হিসেবে তোমরা নিশ্চয়ই বাই দিস টাইম বুঝে গেছো বা জেনে গেছো যে তোমাদের 2টো করে প্রত্যেকটা হাফ ইয়ারলিতে যেরকম ছিল সেরকম অ্যানুয়ালেও তোমাদের কিন্তু হাফ ইয়ারলিতে যেরকম ফার্স্ট ডিউটি আর হাফ ইয়ারলি আর মিলিয়ে হাফ ইয়ারলি হয়েছে, অ্যানুয়ালেও সেরকম সেকেন্ড ডিউটি এবং আলাদা করে অ্যানুয়ালের সিলেবাস মিলিয়ে অ্যানুয়ালি। সেখানে তোমাদের 3টে গল্প এবং 3টে কবিতা আছে। তার মধ্যে একটা গল্প এবং একটা কবিতা তোমরা সেকেন্ড ডিউটিতে পড়ে নিয়েছো। যেমন কবিতা হচ্ছে যাওয়া, সেকেন্ড ডিউটিতে পড়ে নিয়েছো, এই যাওয়াও রয়েছে। এছাড়াও আরও 2টো কবিতা আছে। আর গল্প হচ্ছে সূর্যের কথা, তোমরা সেকেন্ড ডিউটিতে পড়েছো। এছাড়াও আরও 2টো গল্প আছে, মোস্ট প্রবলি পদ্মা নদীর মাঝি টাঝি আছে। যাই হোক, তোমরা পেয়েছো। আজকে আমি তোমাদের একটা কবিতা পড়াবো, কারণ কবিতা পড়লে আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমরা শুধু যাওয়া কবিতাটা পড়েছো সেকেন্ড ডিউটিতে। আজকে আমরা অ্যানুয়ালের জন্য আমাদের একটা কবিতা আজকে তোমাদের আমি পড়াবো। আজকে এমন একজনের লেখা কবিতা পড়াবো যাকে আমরা কিশোর কবি রূপে ভাবি। অর্থাৎ আমরা এই যে আগামী কবিতাটা আমরা এখন পড়বো, এবং এই কবিতাটির যিনি কবি তার নাম হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। এই সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে কিছু আলোচনা করে বা জেনে নিয়ে আমরা কিন্তু চলে যাব আমাদের আজকের কবিতা লাইন বাই লাইন পড়াতে। তাহলে চলো আমরা একটু সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে একটু জেনে নিই, যে সুকান্ত ভট্টাচার্য কে ছিলেন বা তিনি কী রকম কবি ছিলেন। সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি। সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি এই কারণেই বলা হয় যে সুকান্ত ভট্টাচার্য খুবই অল্প বয়সে তার মৃত্যু হয়েছিল। মাত্র 21 বছর বয়সে সুকান্ত ভট্টাচার্যর মৃত্যু হয়। তিনি খুব স্বল্পায়ু ছিলেন। জীবন সংগ্রামের সঙ্গে নিয়ত সংগ্রাম করতে করতে অত্যন্ত গরিব ঘরের ছেলে ছিলেন সুকান্ত ভট্টাচার্য। তিনি নিয়তের নিষ্ঠুর পরিহাসে তিনি কিন্তু সমস্ত কিছু ছেড়ে চলে যান। সাধারণ মানুষের কবি বা দগ্ধ বাংলার মুখপাত্র বা কবি, অনাগত মুক্ত বিশ্বের নবীন কবি সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছিল 1926 খ্রিস্টাব্দের
1926 খ্রিস্টাব্দে 15ই আগস্ট কলকাতার বেলেঘাটা অঞ্চলে। তার পিতার নাম ছিল নিবারণ চন্দ্র ভট্টাচার্য। মাত্র 21 বছর বয়সে স্বল্পায়ু জীবনে সুকান্ত বাংলা কবিতার স্থায়ী আসন অধিকার করে নিয়েছেন। ছাড়পত্র, পূর্বাভাস, মিছে করা, ঘুম নেই এসব সুকান্তের নাতিদীর্ঘ কবিতার বই। অভিযান শীর্ষক একটি নাটিকা, পত্রগুচ্ছ, কবি প্রণাম এই হলো সাকুল্যে তার রচনা। কিন্তু শুনেছি কোনো কোনো কবি তার সংখ্যাকে ছাপিয়ে আরও বড় হয়ে ওঠেন। এমনই একজন ছিলেন সুকান্ত। কোন গুণে তিনি সেটা পেয়েছিলেন? কেউ কেউ বলেন সুকান্তের রাজনৈতিক বিশ্বাস এবং অকাল মৃত্যুর কারুণ্য সর্বদাই তার কবিতাকে কিছু উদ্বৃত্ত মর্যাদা দিয়েছে। যদিও এই ধারণার বিপরীত রয়েছে। তারা অগ্রজ কবিদের অকুণ্ঠ অভিনন্দন বলেন। যে কবির বাণী শোনার জন্য কবিগুরু কান পেতেছিলেন, সুকান্ত সেই কবি। শৌখিন মজদুরি নয়, কৃষাণের জীবনে সে ছিল সত্যিকারের শরিক। কর্মে ও কথায় তাদেরই সঙ্গে ছিল ঘনিষ্ঠ আত্মীয়তা। সমসাময়িক কবিদের মধ্যে আর কেউ যে কাজ করতে পারেননি, সুকান্ত একাই তাই করেছেন। কবিতা বিমুখ পাঠকদের কবিতার রাজ্যে জয় করে আনার কৃতিত্ব কিন্তু তার কবি জীবনের মধ্যে বাংলাদেশে ঘটেছে দুর্ভিক্ষ এবং যুদ্ধজনিত হাহাকার। এর সাথে রয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা, মুক্তি আন্দোলন, ছাত্র বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, ছাত্র পুলিশ শ্রমিক ধর্মঘট, উত্তাল শহর ও শহরতলি। সহজেই তরুণ কবিচিত্তকে এইসব ঘটনা আলোড়িত করেছিলেন। তিনি লিখেছিলেন সেপ্টেম্বর 46। দারিদ্র্য এবং ব্যর্থতায় হতাশা বুকে নিয়ে অক্ষম দেহে তিনি অক্লান্ত ভঙ্গিতে লিখে গেছেন। কমিউনিস্ট পার্টির জন্য কাজ করেছেন, আর ব্যাধির আক্রমণে দিনকে দিন তিনি ক্ষয়গ্রস্ত হয়েছেন। সাধারণ মানুষের কবি, কৃষক শ্রমিকের এই মহান কবির মৃত্যু হয় 1947 খ্রিস্টাব্দের 13ই মে। শুধু তাই নয়, সুকান্ত কবিতা যখন নাকি সুকান্ত তার মৃত্যু শয্যায় শায়িত, তখন এই আগামী কবি এই যে সুকান্তর লেখা বিভিন্ন যে সুকান্ত সমগ্রহ বা সুকান্তের লেখা বিভিন্ন জিনিস এই ছাপার অক্ষরে ছাপা হচ্ছে। কবি হয়তো সেভাবে দেখেও যেতে পারেননি। আগামী কবিতাটি, অর্থাৎ যেই কবিতাটা আমরা আজকে পড়ব, এই কবিতাটি পরিচয় পত্রিকা, পরিচয় বলে একটা পত্রিকা ছিল, তাতে 1352 বঙ্গাব্দের ভাদ্র মাসে সচেতন নামে প্রকাশিত হয়। বেশ কিছুদিন পর যখন কবির ছাড়পত্র কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়, তখন একে আগামী নামকরণ করে কবিতাটি মুদ্রিত হয়েছিল। যাই হোক, তাহলে আমরা আরেকটু বলে নিই যে সুকান্ত ভট্টাচার্য এমন একজন কবি যিনি বাংলার তথা আমাদের সাহিত্যের যে আকাশ, তার মধ্যে কিন্তু তার অবদান বিরাট। অত্যন্ত স্বল্পায়ু একটি ছেলে, চির দরিদ্রতাকে সঙ্গ করে মহাসংগ্রাম করে কমিউনিস্ট পার্টিকে তিনি নৈতিকভাবে মানসিকভাবে স্বীকার করে নেওয়ার পর তিনি রাজনীতির জন্য কাজ করেছেন, সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। তার সঙ্গে তিনি লিখেছেন একের পর এক সাংঘাতিক সব কবিতা। আলটিমেটলি স্বল্পায়ু সুকান্ত ভট্টাচার্য, ইনফ্যাক্ট চিকিৎসা ছাড়াই তার মৃত্যু হয়েছিল। সুকান্ত ভট্টাচার্যের কবিতা কিন্তু একটু অন্য রকম কবিতা। সুকান্ত ভট্টাচার্যের কবিতা আর 5টা কবির সঙ্গে কিন্তু তার কবিতাকে এক করে দিলে চলবে না। তিনি কোনো শৌখিন মজদুরি করেননি। অর্থাৎ অন্যান্য কবি যারা তারা কবিতা লেখার জন্যই তারা বসে কোনো এক ঘরে বসে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কবিতা লিখেছেন, বা ঘুরতে ঘুরতে তাদের মধ্যে কাব্য এসেছে,
কিন্তু সুকান্ত ভট্টাচার্য সে পুলিশের গুঁতো খেয়ে রেশনের লাইনে দাঁড়িয়ে, তাই তো তিনি লিখতে পেরেছেন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ সুকান্ত ভট্টাচার্য খিদেটা জানতেন, মানুষের পেটের খিদেটা এমন একটা জিনিস, সেখানে পূর্ণিমার চাঁদকেও থেকেও কিন্তু একটা রুটির সৌন্দর্য অনেক বেশি, অর্থাৎ পেট বড় বালাই। সেই জন্যই সুকান্ত ভট্টাচার্য, ওইটুকু একটা ছোট্ট ছেলে, তার মধ্যে এই রিয়ালাইজেশন এসেছিল যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। শুধু তাই নয়, সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত কবিতা আছে প্রার্থী বলে, তাতে তিনি লিখেছিলেন, এক টুকরো রোদ এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। অর্থাৎ শীতের দিনে রাতের বেলায় যারা রাস্তায়, যারা ভিখারিরা শুয়ে থাকে, তারা সারাটা রাত ঠান্ডায় অতি কষ্টে দিন অতিবাহিত করে, তখন তাদের কাছে যদি সোনাও দেওয়া হয়, তার থেকেও পরের দিন সকালের এক টুকরো রোদ তাদের কাছে পুরো জীবনটাকেই বদলে দিতে পারে। অর্থাৎ মানুষের বেঁচে থাকাটা, মানুষের বেঁচে থাকার জন্য যে যুদ্ধ, সেখানে যে নিরন্তর জীবনের জন্য সংগ্রাম, এই সব কিছু মিলিয়েই কিন্তু সুকান্ত ভট্টাচার্য। আজকে আমরা সুকান্ত ভট্টাচার্যর যে কবিতাটা পড়ব আগামী বলে, এই কবিতাটা আর ভাব অর্থ হচ্ছে, এই কবিতাটার ভাব অর্থের মধ্য দিয়ে কবি কিন্তু অনেক কিছু বোঝাতে চেয়েছেন। অর্থাৎ কবিতাটা আপাত দৃষ্টিতে একরকম মনে হচ্ছে, কিন্তু ইন্টারনালি বা ভেতরে বা আক্ষরিক অর্থ এক, আভ্যন্তরীণ অর্থ এক। এই কবিতাটায় আমরা দেখছি যে আগামী কবিতার মধ্য দিয়ে সদ্য অঙ্কুরিত একটি চারা গাছের কথা তিনি উল্লেখ করেছেন। শিশু যেমন জন্ম নেওয়ার পর পৃথিবীকে দেখতে চায়, জানতে চায়, ঠিক তেমনি ওই সদ্যজাতটিও একইভাবে পৃথিবীর কাছে নিজের পরিচয় প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে। সেও একদিন বড় হবে, বৃক্ষে পরিণত হবে, পশু পাখি মানুষকে দেবে আশ্রয়, অপরকে যোগাবে বড় হওয়ার অভয় বাণী। যতই প্রতিকূলতা আসুক, সব কিছুতে প্রতিহত করে সেও সবার সাথে একই মাটির বুকে বড় হয়ে উঠে সকলের আপনজন হয়ে উঠবে। অর্থাৎ কবি সুকান্ত ভট্টাচার্য এই কবিতার মাধ্যমে অঙ্কুরিত গাছের সঙ্গে সঙ্গে যেন তিনি অঙ্কুরিত গাছকে তিনি যেভাবে তার যে মনের ইচ্ছেটা, অর্থাৎ সবার মধ্যে ছেলেকে ছড়িয়ে দেওয়া, ঠিক সেরকম কিন্তু কবি এর মাধ্যমে কিন্তু কবি অনেক বড় কিছু বলতে চেয়েছেন। অর্থাৎ এই কবিতাটা এখন আমরা পড়ে দেখব যে কবি একটা অঙ্কুরিত গাছের সঙ্গে আমাদের সমাজকে, আমাদের চেতনাকে কবি জাগ্রত করতে চেয়েছেন। তাহলে কবিতার ভাবার্থ কিন্তু আমরা আভ্যন্তরীণ যে অর্থ, সেটা যদি সেভাবে নাও এক্সপ্লেন করি, আমরা ভাবার্থতে আপাত দৃষ্টিতে কবিতাটা পড়লে এটা বুঝতে পারছি যে আগামী কবিতার মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন, যা একটা গাছের কথা উল্লেখ করেছেন। শিশু যেমন জন্ম নেওয়ার পর পৃথিবীকে দেখতে চায়, জানতে চায়, ঠিক তেমনি ওই সদ্যজাত গাছটিও পৃথিবীর কাছে নিজের পরিচয় প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে। সে ভাবে সেও একদিন বড় হয়ে বৃক্ষে পরিণত হবে, পশু পাখি মানুষকে দেবে আশ্রয়, তাদেরকে অপরকে যোগাবে অভয় বাণী। যতই প্রতিকূলতা আসুক না কেন, সব কিছুকে প্রতিহত করে সেও সবার সাথে একই মাটির বুকে বড় হয়ে সকলের আপনজন হয়ে উঠবে। তাহলে এই হচ্ছে আগামী কবিতা। এবার চলো তাহলে আমরা আগামী কবিতাটা একটুখানি রিডিং পড়ি। কবিতাটা দেখো, প্রথমেই রয়েছে আগামী সুকান্ত ভট্টাচার্যর লেখা। জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। বলছে আমি জড়ও নই, আমি মৃতও নেই। অর্থাৎ আজকে কোনো একটা গাছ যখন জন্মায় বা কোনো একটা বীজ আমরা যখন মাটিতে পুঁতি, সেই বীজটা কিন্তু সে জড়ও নয়, মৃতও নয়, অঙ্কুরিত বীজ। অঙ্কুরিত বীজ মানে
একটা ছোট্ট অঙ্কুরিত বীজ, তার মধ্যেই কিন্তু থাকে মহীরুহর সম্ভাবনা, অর্থাৎ বড় একটি গাছের সম্ভাবনা। সেটাই বলছে কোনো একটা গাছের একটা অঙ্কুরিত বীজ, বলছে আমি একটা অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। বলছে আমি মাটিতে লালিত ভীরু, বলছে আমি মাটিতেই আমরা লালন পালন করি, মাটির রস থেকে খাবার সংগ্রহ করি, শুধু আজ আকাশের ডাকে, অর্থাৎ মুক্তির অপেক্ষায়। বলছে আমি মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। কিসের স্বপ্ন? মুক্তির স্বপ্ন। মাটির ভেতরে যে বীজটা রয়েছে, ওই দমবন্ধ করা জীবন থেকে পরিস্ফুটিত হওয়ার স্বপ্ন বা বেরিয়ে আসার স্বপ্ন। যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে, যদিও আমি খুব ছোট্ট এবং বড় বড় বটবৃক্ষের সমাজে আমি নগণ্য, তবুও ক্ষুদ্র শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। কিন্তু আমি যত ক্ষুদ্রই হই, আমার ভেতরে কিন্তু একটা মর্মর ধ্বনি বাজছে। আমি বিদীর্ণ করেছি মাটি, আমি মাটি ভেদ করেছি, দেখেছি আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। অর্থাৎ আমার শিকড়ের মধ্যেই কিন্তু অরণ্য নিহিত আছে। এখানে কবি বলতে চেয়েছেন যে সাধারণ মানুষকে কোনোভাবেই কিন্তু ছোট করা উচিত না। অর্থাৎ সাধারণ মানুষের কারোর কোনো প্রতিভা বা সাধারণ মানুষ, তাদের মধ্যে কিন্তু অনেক বড় কিছু থাকে। সেই মতোই এই যে কবিতাটায়, যে আমরা যখন পুরো কবিতাটা পড়বো আমরা সেটা বুঝবো। এই কবিতাটা যেরকম একটা অঙ্কুরিত একটি বীজ সম্পর্কে কবিতা, ঠিক সেই রকম এই কবিতাটার যদি আমরা মানে ভেতরকার অর্থ, অর্থাৎ এই কবিতার যে আভ্যন্তরীণ অর্থ, ইন্টারনাল অর্থ, যেটা আভ্যন্তরীণ অর্থ আমরা যখন পড়ব, তখন আমরা বুঝতে পারবো এই কবিতাটা কিন্তু জনসচেতনতার কবিতা এবং সাধারণ মানুষের অধিকারটা, সাধারণ মানুষকে ছোট না করে ধীরে 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 বিন্দুতে থেকেই সিন্ধু তৈরি হবে। অর্থাৎ এই যে এখানে বলতে চেয়েছে অঙ্কুরিত বীজটা, বলছে যে আমি কিন্তু ক্ষুদ্র, কিন্তু শরীরে আমার মর্মর ধ্বনি বাজে, বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। অর্থাৎ আমার শিকড়ের মধ্যেই কিন্তু অরণ্যের বিশাল চেতনা নিহিত আছে। অর্থাৎ এইভাবেই কিন্তু এই কবিতাটা আমি পরের দিন আরেকটু পড়াবো। তাহলে যতটা পড়ালাম মোটামুটি তোমরা একটু পারলে একবার রিডিং পড়ে রেখো।